আচ্ছা বলি, আজকে তো এই শহীদ দিবস আপনারা দেখলাম পালন করলেন, তো এই শহীদ দিবসটা পালনের পর আপনারা, আমি দীর্ঘদিন ধরে দেখে আসিছি যে আদিবাসী কর্মী সমাজ সংগঠন তারা অরাজনৈতিক সমাজ সংগঠন রূপে আত্মপ্রকাশ করার পরেও আজ দেখছি যে নির্দল প্রার্থী আপনারা দাঁড় করেছেন। তো এই সিদ্ধান্তে উপনীত হওয়ার মূল প্রেক্ষাপটটা আপনি কিভাবে বিচার করবেন? জোহার সবাইকে। আজ 5ই এপ্রিল শহীদ রঘুনাথ মাহাতোর শহীদ দিবস উপলক্ষে ভারতবর্ষের সমস্ত শহীদদেরকে যথাযোগ্য সম্মান সহ শতকোটি প্রণাম, জোহার, নমস্কার জানাই। আমি আপনাদের সামনে প্রাসঙ্গিক বিষয় নিয়ে এই যে আজকে যে এই লাইভের যে সমস্ত প্রশ্ন, সেই প্রশ্নের আমি চেষ্টা করব যে তার যথাযোগ্য উত্তর দিতে। তো আজকে আমার কাছে যে প্রশ্নটা এসেছে যে অরাজনৈতিক আন্দোলন থেকে কি এমন পরিস্থিতি আসছিল যে আপনাদেরকে আজকে রাজনীতির ময়দানে আসতে হলো। তো বিষয়টা হচ্ছে যে দীর্ঘদিন ধরে 80-র দশক থেকে এই আন্দোলন, কুর্মী জনজাতির আত্মপরিচিতি ফিরে পাওয়ার আন্দোলন, 80-র দশক থেকে শ্রদ্ধেয় প্রয়াত কুম্ভপ্রসাদ মহারাজ উনি এই সমাজ সংগঠনে সমাজের মধ্যে সমাজের মানুষকে ঐক্যবদ্ধ করে সমাজের যে সামাজিক রীতিনীতি এই সমস্ত যে বিষয় আছে সেই সমস্ত বিষয়গুলোকে নিয়ে মানুষকে ঐক্যবদ্ধ সংঘবদ্ধ করার মধ্য দিয়ে দিন দিন যে শাসন নামে আসছে, বিভিন্ন সময় নামে আসছে বিভিন্ন শাসক শ্রেণীর কাছ থেকে, তার থেকে পরিত্রাণ পাতে, মুক্তি পাতে বিভিন্ন সময় বিভিন্ন নেতৃত্ব ঐক্যবদ্ধ সংঘবদ্ধতার মধ্য দিয়ে লড়াই আন্দোলন চালাই আসছে। ঠিক সেইভাবে আমার পূর্বপুরুষ তারাও সেই ঐক্যবদ্ধ সংঘবদ্ধতার মধ্য দিয়ে শাসন শোষণ সহ আত্মপরিচিতি ফিরে পাওয়ার লড়াই আন্দোলনে সামিল হয়েছিলেন অরাজনৈতিকভাবে, এবং আমিও সেখানে অরাজনৈতিক এই আদর্শকে ভিত্তি করে এই লড়াই আন্দোলনে পরবর্তী পর্যায়ে 2004 সাল থেকে রয়েছি। এবং তারপর কালের নিয়মে সময়ের সঙ্গে আমাদের মূল মাতা মাননীয় অজিত প্রসাদ মহাশয় তিনি 2015 সাল থেকে এই জায়গায় আসলেন। আসার পর 2017 সালে এই খাতড়া মহকুমাতে একটা বেসরকারি হল ঘরে এই ঐক্যবদ্ধ সংঘবদ্ধ মানুষদেরকে নিয়ে এই রাজ্যের একটা রাজ্য সম্মেলন করেছিলেন, এবং সেখান থেকে তিনি ঘোষণা দিয়েছিলেন যে আমরা আগামী 5 বছর অরাজনৈতিকভাবে আন্দোলন সংগঠিত করার মধ্য দিয়ে আমরা আমাদের যে জাতিসত্তা, আমাদের যে আত্মপরিচিতি, সেই আত্মপরিচিতি ফিরে পাওয়ার লড়াই আন্দোলন তিনি সংগঠিত করেছিলেন। এবং ওনার আন্দোলনের ধরন ধারণ ছিল যে উনিও এই জায়গায় লক্ষ্য করেছিলেন যে আবেদন নিবেদনের মধ্য দিয়ে যখন আমাদের এই জাতিসত্তা সহ আত্মপরিচিতির দাবি আমরা সঠিক জায়গায় পৌঁছাতে পারছি না, আমাদেরকে গুরুত্ব দেওয়া হচ্ছে না, আমরা যে তিমিরে সেই তিমিরেই থেকে যাচ্ছি, তার পরিপ্রেক্ষিতে ওনার যেহেতু বিভিন্ন অভিজ্ঞতা রয়েছিল আন্দোলনের, সেই হিসাবে সেই অভিজ্ঞতাকে কাজে লাগায় তিনি কিন্তু রাস্তায় নামিয়েছিলেন এই আন্দোলনকে। এবং এই রাস্তায় আন্দোলনে নামার মধ্য দিয়ে আমরা 5 বছর অতিবাহিত করেছি বিভিন্ন লড়াই আন্দোলন সংগঠিত করার মধ্য দিয়ে। তারপরেও কিন্তু আমরা কোনো সদুত্তর না রাজ্য সরকার না কেন্দ্র সরকারের কাছ থেকে সেই ধরনের কোনো তৎপরতা আমরা কিন্তু এখনো পর্যন্ত লক্ষ্য করিনি, যার পরিপ্রেক্ষিতে আমাদের সেই মুখ্য উপদেষ্টা মাননীয় অজিত প্রসাদ মাহাতো উনি সহ সমস্ত নেতৃত্ববৃন্দ এই রাজ্য ছাড়াও ঝাড়খণ্ড এবং উড়িষ্যা আদিবাসী কর্মী সমাজের সমস্ত কর্মকর্তারা তারা একত্রিত হয়ে কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত অনুযায়ী হুলহুলিতে মহাসমাবেশের ডাক দিলেন। সেখানে 20 লক্ষ লোকের জমায়েতের আমরা লক্ষ্যমাত্রা নিয়েছিলাম, এবং সেই লক্ষ্যমাত্রাতে আমরা ঠিক করেছিলাম যে এরপর
এই আন্দোলন বিগত 5 বছর যাবৎ রাজনৈতিকভাবে বিভিন্ন লড়াই আন্দোলন সংগঠিত করার পরেও আমাদের দাবি যখন সেই তিমিরেই রয়েছে, তাহলে আমাদের আর করণীয় এখানে কি আছে? আমরা কি করলে আমরা আমাদের জাতিসত্তা ফিরে পাবো? সেই প্রশ্নে আমরা নেতৃত্বদের মধ্যে সীমাবদ্ধ না রেখে সমস্ত স্তরের মানুষের মধ্যে আপামর জনগণের মতামতের ভিত্তিতে যে এরপর আমাদের আর করণীয় কি আছে, আমরা কি করলে আমাদের জাতিসত্তাকে ফিরে পাবো এবং জাতিসত্তা ফিরে পাওয়ার জন্য আমাদের কি করা উচিত, এই প্রশ্নে আমরা হুড়হুড়ির মহাসম্মেলন সংগঠিত করেছিলাম এবং সেখানে আপামর কুর্মী জনজাতি সহ হিতমিতান এই এলাকার ছোটনাগপুর মালভূমি এলাকায় বসবাসকারী হিতমিতান মানুষজনের উপস্থিতিতে সকলের মতামত সিদ্ধান্ত যে এরপর আর আমাদের কি করার আছে, কি করলে আমরা আমাদের জাতিসত্তা ফিরে পাবো, তৎসহ এই এলাকায় যে শাসন শোষণ, এই শাসন শোষণ কি করলে বন্ধ হবে, তার জন্য আমরা আপামর মানুষকে সেখানে সংগঠিত করার মধ্য দিয়ে তাদের আমরা জনমত দেওয়ার জন্য আমরা সেই পরিবেশ তৈরি করেছিলাম। তাতে সেখান থেকে জনমত উঠে আসে এবং তাদের মতামতের ভিত্তিতেই আজকের এই অরাজনৈতিক লড়াই আন্দোলন থেকে রাজনীতিতে আমাদের উপস্থাপন। এরপর তারা আমাদেরকে সিদ্ধান্ত সেখানে দিলেন যে আমাদের আর অরাজনৈতিকভাবে নয়, এবার আমাদেরকে রাজনীতির ময়দানে নামতে হবে, রাজনীতির মধ্য দিয়েই আমাদের এই দাবি পূরণ হয়তো সম্ভব হবে কালের নিয়মে, সময়ের সঙ্গে। তাই আমাদের সেই আপামর মানুষের সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতেই আমাদের রাজনীতির ময়দানে আসা। এরপর আমি যেটা বলতে চাইছি, আমি দেখেছি বিভিন্ন সংবাদপত্রে বা সেই সময় অভিষেক ব্যানার্জি আমাদের এই বাঁকুড়া জেলায় তার যে জনজোয়ার, সেই জনজোয়ার নিয়ে উনি আসছিলেন। তো খাতড়াতে একটা দেখলাম যে উনার সেই জনজোয়ার যে কর্মসূচি সেটা বাধাপ্রাপ্ত হয়েছিল। তো এইটা মূল আপনাদের কি কারণ ছিল, কি উদ্দেশ্য নিয়ে অভিষেক ব্যানার্জির কাছে আপনারা গিয়েছিলেন বা কথা বলতে চাইছিলেন, যে জন্য দেখেছি আপনি জেলেও খাটিয়েছেন এই বিষয় নিয়ে। তো এইটা কি ব্যাপার ছিল, আপনি যদি একটু বিস্তারিত বলেন। দেখুন, বিষয়টা হচ্ছে যে বাধাপ্রাপ্ত হয়েছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়, বাধাপ্রাপ্ত হয় নাই। আমরা এই এলাকার কর্মী জনজাতি মানুষ, তো এই এলাকায় জনসংযোগ কর্মসূচি নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় মাননীয় এমপি আসিছিলেন পঞ্চায়েত নির্বাচনের আগে। তো সেই সময় আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম যে ওনাকে তো আমরা সব দিন দেখতে পাইনি, তাহলে আমাদের এলাকায় জনসংযোগে যখন আসছেন ওনার সাথে আমরা কিছু কথা বলবো, কিছু দাবি আছে আমাদের, সেটা আমরা জানাবো। তো সেই মোতাবেক আমরা বাঁকুড়া জেলা প্রশাসন এবং খাতড়া মহকুমা প্রশাসন সবার সাথে আমরা যোগাযোগ করেছিলাম যে আমরা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাথে কথা বলতে চাই, কিছু আমাদের দাবি আছে, সেই দাবিটা জানাতে চাই। আমরা কোনো বাধা দিতে চাই না, কোনো বাধা বিঘ্ন ঘটাতেও চাই না, শান্তিপূর্ণভাবে ওনার কাছে কিছু দাবি আছে আমাদের, সেই দাবিটা জানাবো। তো সেই মোতাবেক বাঁকুড়া জেলা প্রশাসন আমাদেরকে সেরকম ব্যবস্থা করে দিয়েছিলেন। খাতড়ার জামদা গ্রামের পাশে যে রোড আছে জামদাতে, সেইখানে সেই মোতাবেক আমরা ওখানে রাস্তার ধারে ভাই বোনদের সাথে নিয়ে, মা মাসিদের সঙ্গে নিয়ে সবাই একসাথে রাস্তার ধারে দাঁড়িয়েছিলাম। সেই মোতাবেক অভিষেক বন্দ্যোপাধ্যায় এসে ওখানে দাঁড়ায়। দাঁড়ানোর পরে ওখানে আমরা জিজ্ঞাসা করি আর কি, মানে যারা আমি ছিলাম আর বীরেন্দা ছিল, সবাই মিলে দুজন লোক ওইখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে পৌঁছতে পারছিলাম সিকিউরিটি ব্যবস্থাপনায়। তো সেইখানে পৌঁছাবার পরে আমরা জিজ্ঞাসা করি, আমাদের দাবির বিষয়ে জানাই যে আমাদের এই যে সিআরআই রিপোর্টের কমেন্ট জাস্টিফিকেশন আছে, এখনও পাঠানো হয় না, 2017 সাল থেকে সেটা পাঠানোর ব্যবস্থা করে দেওয়া হোক, এই বিষয় নিয়ে আমরা জানাই এবং কি কন্ডিশনে আছে উনি জানতেও চান, ভালোভাবে সেগুলোর উত্তর দিয়েছিলেন। তো এর পরিপ্রেক্ষিতে কিছু উনি রাজনৈতিক বক্তব্য রাখে দিয়েছিলেন যে কুর্মী জাতির মানুষ কোনোদিন আমরাকে ভোট দেয়নি, ওনাদের ভোটের দরকার নাই, এরকম কিছু রাজনৈতিক বক্তব্য রাখে দিয়েছিলেন। কিন্তু আমরা রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে ওখানে যাইনি, আমাদের সামাজিক কিছু দাবি ছিল, সেই দাবি নিয়ে আমরা গেছিলাম। তো পরক্ষণে আমরা দেখেছি ওই ভিডিওতে লাইভ ছিল আমাদের, মানে অন ক্যামেরায় সব কিছু কথোপকথন হয়েছে মাননীয় এমপির সাথে। উনি নিজেও স্বীকার করেছেন আর কি অন ক্যামেরায় যে
আমি এখানে আপনাদের সমাজের মানুষ আমাকে ভোট দেয়নি, তাও আমি এখানে এসে দাঁড়িয়েছি। আমরা ওখানে কোনো দাঁড়া করিনি বা মানে ওখানে দাঁড় করানোর কোনো চেষ্টাও আমরা করিনি, মানে ওখানে প্রশাসনের সহযোগিতায় আমরা ওখানে রাস্তার ধারে দাঁড়িয়েছিলাম। সেই মোতাবেক উনি এসে দাঁড়িয়েছিলেন, তার পরিপ্রেক্ষিতে আমরা দাবিটা জানাইছিলাম। এরকম দাবি জানাইছিলাম, জানাবার পরে আমরা উনি চলে যান দিয়ে তারপরে আমরা 4-5 দিন পরে মোটামুটি একটা ওয়েবসাইটে দেখতে পাই 7 দিন পরে 7 দিন পরে দেখতে পাই যে অনলাইনে একটা আমাদের নামে এফআইআর হয়েছে। আর এফআইআর হয়েছে আমরা নাকি ওনাকে বাধাপ্রাপ্ত করেছি, আমরা নাকি ওনার রোড আটকেছি। কিন্তু উনি স্বীকার করেছেন যে আমি নিজে দাঁড়িয়েছি, অন ক্যামেরায় স্বীকার করেছি। তো তা সত্ত্বেও একটা এফআইআর হয়েছিল। তো সেই এফআইআরটা দীর্ঘদিন ঝুলেছিল অনলাইনে। ঝুলে থাকার পরে যখন আমরা সেই রেল অবরোধ করতে যাই, মানে যাবো আর কি 20 সেপ্টেম্বরের আগের দিন 19 সেপ্টেম্বর এইখানে আমাদেরকে আচমকা অ্যারেস্ট করা হয়। এই বাঁকুড়া জেলার আমাকে আর এই তাপস যুব সভাপতি তাপস মাহাতোকে এই দেদোয়া মোড় থেকে অ্যারেস্ট করা হয়েছিল। এই অ্যারেস্ট করার পরে আমরা পরক্ষণে যখন আমরাকে মানে কাস্টাডিতে দেওয়া হয়, তখন আমরা জানতে পারি যে আমাদের উপর ওই কেসটা চাপানো হয়েছে এমপি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কনভয় আটকানো। অর্থাৎ প্রশাসনের তরফ থেকে আশ্বস্ত করার পরেও এবং মাননীয় অভিষেক ব্যানার্জি আপনাদের সাথে কথা বলার পরেও এই যে মামলা, এই মামলাটা তাহলে অবৈধ মামলা? একদম সম্পূর্ণ অবৈধ মামলা। এই মামলার কোনো ভিত্তি নাই। ওখানে মামলাতে লেখা আছে যে সরকারি সম্পত্তি নাকি নষ্ট করা হয়েছে। তো সরকারি সম্পত্তি ও জামদার বুকে ওইখানে কোথায় কি নষ্ট হয়েছে আমরা আজও পর্যন্ত কোনো খুঁজে পাইনি। সরকারি সম্পত্তি নষ্ট করা হয়েছে, আমরা নাকি মারপিট করেছি, কিন্তু অন ক্যামেরা ওখানে কথাবার্তা হয়েছে। হাজার হাজার ক্যামেরা ছিল, বড় বড় আইএস অফিসার ছিলেন, আইপিএস অফিসার ছিলেন, ওনাদের বুকে প্রত্যেকেরই ক্যামেরা ছিল। কোনো ক্যামেরায় কিন্তু মারপিটের ছবি এরকম কোনো ধরা পড়ে নাই বা মারপিট ওখানে ওরকম কোনো ঘটনাই ঘটেনি। আচ্ছা, ধন্যবাদ। এরপর আমি দীর্ঘদিন ধরে দেখছি যে কুর্মীরা তাদের জাতিসত্তার লড়াইয়ে আছে। তো আমি যে হিসাবে আপনার মুখটা ভাসিয়ে ওঠে, সেটা জাতিসত্তার লড়াইয়ের সাথে সাথেও দেখেছি যে বিভিন্ন সময় বিভিন্ন দাবিতে, কখনো সারের দাবিতে, সারের ন্যায্য মূল্যের দাবিতে, কখনো দেখেছি মুকুটমণিপুর যে জল, এই জল যাতে সঠিকভাবে ব্যবহার হয় তার জন্য আপনার নেতৃত্বে এই দেদোহা ব্রিজে লড়াই সংগ্রাম হয়েছে বিভিন্ন সময়। তো এইটার থেকে আপনি কি বুঝাইতে চাইছেন, মানে জনগণের কাছে কি বার্তা নিয়ে আসতে চাইছেন, জনগণের কাছে কিভাবে আপনি দাঁড়াইতে চাইছেন, সেটা যদি আপনি একটু বলেন। জোহার সবাইকে। বিষয়টা হচ্ছে ড্যাম যে তৈরি হয়েছে, ড্যামটা তৈরি হওয়ার মূল উদ্দেশ্য ছিল যে চাষিরা যাতে চাষ করতে পারে, সেই জন্য ড্যাম। ওই কলকাতার বাবুদের মনোরঞ্জনের জন্য ড্যাম না, যাতে নিয়মিত চাষিরা চাষ করতে পারে, সময়ে জল ছাড়া হবে, সময়ে ফসল ফলাতে পারবে, তার জন্যে ড্যাম। এবারে কিছুদিন আগে দেখলেন, আজ থেকে 15 দিন আগে, যে কোনো উদ্দেশ্য নাই অথচ কংসাবতী ক্যানেলে জল ছেড়ে দিল না, এই নদীতে জল ছাড়ে কিছু জল নষ্ট করে দিল। তাহলে কি ছিল, আজ এত লোক ধান করেছে, খসলা সরষা সব চাষ করেছে, তাহলে জলটা যদি ক্যানেলে দিত, 2টা ক্যানেলে, চাষিরা উপকৃত হতো। কিন্তু না, অপচয়, জলের অপচয় করছে, বলার কেউ নাই। আরেকটা জিনিস, ড্যাম যে তৈরি হয়েছে, কুর্মীদের 16টা মৌজা ওই ড্যামের মধ্যে ঢুকে গেছে, কিন্তু চাষিদের হিতে ব্যাপার হচ্ছে, আমি যেটা উপরে আলোকপাত করতে চাইছিলাম, যে 1540 বা 1470 টাকার সার যখন 2400-2600 টাকায় বিক্রি হচ্ছিল, কালোবাজারি হচ্ছিল, এইটা দেখেছি যে আপনার নেতৃত্বে লড়াইয়ের পরে ন্যায্য মূল্যে কিন্তু চাষিরা সেই সার পাচ্ছিল। তো এই লড়াইটা মানে কিভাবে সফল হয়েছেন বা কিভাবে
কার্যকরী করতে সমর্থ হয়েছেন, এই ব্যাপারে যদি বলেন। আমি দেখেছিলাম যে সাক্ষাৎকারে সরকারি আধিকারিকদেরকে আপনারা মানে সংবাদপত্রে বা সাংবাদিকদের মুখোমুখি বসতে বাধ্য করেছেন এবং প্রতিশ্রুতি নেওয়া করাতে বাধ্য করেছিলেন। এই লড়াইতে কিভাবে সফল হয়েছেন এইটা ব্যাপারে যদি বলেন। এই বিষয়ে বলি, আমরা যখন সার কিনতে যাই, সারের প্যাকেটের গায়ে দাম লেখা থাকে 600 টাকা, 1200 টাকা। সেই সার 1200 জায়গায় 2400 টাকায় বিক্রি করছে দোকানদার। কিছু 600 টাকার সার 1200 টাকায় বিক্রি, ডবল রেটে বিক্রি করছে। সে নিয়ে আমাদের তখনই প্রশ্ন জাগেছে, দ্বিগুণ দাম কিসের জন্য? দ্বিগুণ দাম আমরা দিতে যাব কি জন্য? আমরা সেই বিষয়ে আসি গ্রামে আলোচনা করি, পাশাপাশি গ্রামও খবর দিই যে এই সারের কালোবাজারি বন্ধ করতে, অসাধু ব্যবসায়ীদের বন্ধ করতে কিভাবে আমরা একত্রিত হব, সেই বিষয়ে আমরা গ্রামে গ্রামে বসি, গ্রামের চাষিদের সঙ্গে কথাবার্তা বলি। গ্রামের চাষি সেই আমাদের সঙ্গে সঙ্গ দেয় এবং আমরা একদিন এসডিও অফিসে যাই। এসডিও অফিসে যাই, এসডিপিওর সাথে কথা বলি। এমনকি আমরা আদিবাসী কর্মী সমাজ থেকে মেমোরেন্ডামও দিই যে সারের কালোবাজারি যাতে বন্ধ হয় তার জন্য। তারপরে এডিও অফিস যাই, এডিও অফিসে সারের সাথে কথা বলি। দিয়ে তারপর সেই যত যা অ্যাপ্লিকেশন এবং কথাবার্তায় যখন কোনো না কাজ হয়, আমরা তখন সমস্ত চাষিকে একত্রিত করে টার্গেট নিই যে দেদুয়া ব্রিজে আমরা চাষিদের অধিকার আদায়ের জন্য আমরা পথ অবরোধ করব এবং সমস্ত চাষিকে এই জায়গায় আসার আহ্বান জানাই। এমনকি আমাদের আহ্বানে সমস্ত এলাকার চাষি আবেদনে সাড়া দিয়ে সবাই এখানে আন্দোলনে একত্রিত হয় এবং আমরা আন্দোলন করি। তো সেই আন্দোলনের পরিপ্রেক্ষিতে বাঁকুড়া থেকে যত যা সারের আধিকারিকরা ছিল, আধিকারিকগণ ছিলেন, তারা আমাদেরকে বলেন যে আমরা একদিন এসডিও অফিসে সমস্ত আধিকারিক মিলে বসতে চাই, আপনাদের সঙ্গে এই সারের বিষয়ে কথা বলবো। আমরা সেই মোতাবেক এসডিও অফিসে বসি। সেখানে ছিলেন এডিও অফিসার এবং বাঁকুড়ায় যে হেড অফিস সারের ডিডিএ স্যার, ওনারা এসেছিলেন বাঁকুড়া থেকে। 5-7 জন থেকে 10 জন আধিকারিক এসেছিলেন ওই সারের বিষয়ে আমাদের সাথে কথা বলতে। আমরা বসি এখানে। বসার পরে মহকুমা শাসক প্লাস বিডিও, এডিও সাহেব সবাই ওইখানে থেকে আমাদের আলোচনা হয় যে না, আর আজ থেকে যদি কেউ সারের কোনো দোকানদার ন্যায্য মূল্যের থেকে বেশি দামে নেয় তাহলে আমরাকে কল করবে। তার জন্য ডিডিএ তার ফোন নাম্বার দিয়ে গেছে এবং কি আধিকারিককে ফোন করতে বলেছে, আধিকারিকেরও নাম্বার দেওয়া আছে। তো এইভাবে সমস্ত চাষিকে, এলাকার চাষিকে একত্রিত করে আমরা সমাজ আন্দোলনের মধ্য দিয়ে আদিবাসী কর্মী সমাজের ব্যানারে আমরা আন্দোলনটা করেছিলাম। তো সেই আন্দোলন করার পরে আজ পুরা তামাম বাঁকুড়া জেলার মানুষ, বাঁকুড়া জেলার চাষি, সেই আমাদের আন্দোলনের পরিপ্রেক্ষিতে আজকে যে ধরা ছোঁয়ার বাইরে একটা দ্বিগুণ রেটে সার বিকছিল এই অসাধু ব্যবসায়ীরা, সেই অসাধু ব্যবসায়ীদের ওই কালো কারবারি বন্ধ হয়ে গেছে। এমনকি এখন পিন রেটে, আর এই মাধ্যমের মধ্য দিয়ে বলতে চাই যে সেই পিন রেটে আজ পর্যন্ত, আজ থেকে 2 বছর আগে আন্দোলন করেছিলাম। আমরা মাঝে মধ্যে যাই, যদি কোনো চাষি বলে যে ভাই আমাকে এরকম ঠকাচ্ছে, এরকম বেশি দাম নিচ্ছে, আমরা যাই ইয়ার সাথে কথা বলি এবং আধিকারিকের সঙ্গে বসি। বসার পরে আধিকারিককে জানানোর পরে আধিকারিক সেটা ন্যায্য মূল্যে করে দেওয়ার ব্যবস্থা করেন। তো বিষয়টা হচ্ছে, আমি সমস্ত চাষির কাছে বলতে চাই যে আগামী দিনে বা এখনো যদি বাঁকুড়া, শুধু বাঁকুড়া জেলা নয়, সমস্ত জেলা, ঝাড়গ্রাম, মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, এই সমস্ত যারা চাষি রয়েছেন, চাষবাস করছেন, তারা যদি কোনোদিনও ওই সারের পিন রেটের উপরে যদি দাম নেয় তাহলে আপনাদের সামনে যে কোনো আধিকারিক থাকবে, তার সঙ্গে যোগাযোগ করে ওই সারের ব্যাপারে কথা বলবেন। পিন রেটে থেকে 1 টাকাও বাড়তি দিতে যাবেন না, কারণ এর জন্য বহু আন্দোলন করেছি এবং বাঁকুড়ার ডিডিএ আমাদের কাছে
স্বীকার করে গেছেন এবং তিনি ভিডিও রেখে গেছেন আমাদের কাছে যে যদি কোনোদিন কোনো কিছু সারের ব্যাপারে বেশি দাম নেয় তাহলে আমাকে কল করবেন, আমি আসে এবং তাদের সারের লাইসেন্স ব্যান করে দেবো, এই আশ্বাস দিয়ে গেছেন। ধন্যবাদ। তো কৃষ্ণবাবু, আমি যেটা বলছিলাম যে আপনাদের লড়াইটা দীর্ঘদিন ধরে জাতিসত্তার জন্য লড়াই। এই জাতিসত্তার সাথে সাথে আমি দেখেছি যে আগে ধান যখন মানে যে সরকারিভাবে ধান ক্রয় হতো সেখানে দেখা গেছে কোথাও 12 কেজি, কোথাও 8 কেজি, কোথাও এটা ছুট নেওয়া হতো, অর্থাৎ কুইন্টাল প্রতি যেন এইটা কেটে নেওয়া হতো। তো এই ব্যাপারেও লড়াই দেখেছি আদিবাসী কুর্মী সমাজের। তো এখানে কুর্মীর জাতিসত্তার সাথে এই লড়াইয়ের কোনো সম্পর্ক নাই। যেখানে এই এলাকার যে বিভিন্ন রাজনৈতিক দল, বিরোধী দল হোক পক্ষের হোক, প্রত্যেকটা রাজনৈতিক দলের দেখেছি কৃষক সংগঠন আছে, তারা কিন্তু কেউ এই বিষয়ে লড়াই করে নেই। তো আপনারা এই জাতিসত্তার লড়াইয়ের সাথে সাথে এই লড়াইটা করতে মানে কি উদ্দেশ্য নিয়ে করছিলেন? দেখুন, আমাদের উদ্দেশ্য কোনো কিছু নয়। আমাদের উদ্দেশ্য হচ্ছে এই এলাকার জনজাতি মানুষ যারা আছে, এই ছোটনাগপুর মালভূমি, এই প্রান্তিক বাঁকুড়া জেলা, পুরুলিয়া জেলা, মেদিনীপুর জেলা গ্রামের যে মানুষ আছে, খেটে খাওয়া মানুষ, তারা আজকে যেভাবে বঞ্চিত হচ্ছে সরকারি সুযোগ সুবিধা এবং সাংবিধানিক অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। কীভাবে বঞ্চিত হচ্ছে? এই যে সরকার আমাদের জন্য যে সে প্রকল্পগুলো বরাদ্দ করছে, সেই প্রকল্প সঠিকভাবে রাজনৈতিক নেতারা বিতরণ করায় না করায় বিভিন্নভাবে আমাদের জনজাতি মানুষ বঞ্চিত হচ্ছে। এই যে বললেন বিষয়টা, সরকার একটা ঘোষণা করেছে যে সরকারি ন্যায্য মূল্যে ধান কিনা হবে চাষিদের কাছ থেকে, কিন্তু ঘোষণা তো করে দিয়েছে বটে, কিন্তু চাষিরা যে ধানটা কিভাবে বিকবে, চাষিদের কাছ থেকে যে কোম্পানি ধান কিনছে তারা যে চাষিদের কাছ থেকে কুইন্টাল প্রতি 8 কেজি 10 কেজি কাটি নিচ্ছে, এইগুলা দেখাশোনার জন্য কোনো ব্যবস্থা রাখেনি। তো সেইগুলা আমরা বিভিন্নভাবে প্রতিবাদ করেছি যাতে এই এলাকার মানুষ ন্যায্য মূল্যে ধান বিক্রি করতে পারে, রাসায়নিক সার এমআরপি মূল্যে পায়। 1470 টাকা সার 2200-2400 টাকা বিক্রি হচ্ছিল, সেই সার যাতে ন্যায্য মূল্যে পায়। এইভাবে আমরা অনেক আন্দোলন করেছি জনজাতি মানুষের স্বার্থে, এবং এই এলাকায় শুধু ওই আন্দোলন নয়, বিভিন্নভাবে আমরা আন্দোলন করেছি যে এই এলাকার যারা শিক্ষিত যুবক আছে, স্বায়ত্ত শাসনের যে বিষয়টা আছে, যে এই এলাকার যে মানুষগুলো রয়েছে শিক্ষিত যুবকরা, তারা যাতে এই এলাকায় ওই বিষয়টা আমি আসছি একটু পরে। তো এই আদিবাসী কুর্মী সমাজের নেতৃত্বে দীর্ঘ লড়াইয়ের পর বর্তমানে আমাদের বাঁকুড়া জেলা বাদ দিয়েও পার্শ্ববর্তী জেলাগুলোও যারা কুর্মী অধ্যুষিত এলাকা আছে, যেখানে রাজনৈতিক দলের কার্যকর্তারা কৃষক সভা নাম দিয়ে যে বিভিন্ন গণসংগঠন আছে রাজনৈতিক দলের, তাদের ভূমিকাটাও আপনারা পালন করেছেন। এই জন্য সত্যি সত্যি ধন্যবাদ। কারণ আমরা যারা সাধারণ চাষি, যারা ন্যায্য মূল্যে সার পাচ্ছি, যারা ধানের এই ছুট থেকে রেহাই পাচ্ছি, এইটার জন্য আদিবাসী কুর্মী সমাজের যারা কর্মকর্তা আছে তাদেরকে সত্যি সত্যি তাদের কাছে সমাজ কিন্তু সবসময় পাশে থাকবে বলে আমি মনে করি। আপনারা আপনাদের জাতিসত্তার আন্দোলন যেমন চালাচ্ছেন, সাথে সাথে এই এলাকার উন্নয়নের জন্য যে বিষয়টা চালাচ্ছেন সেইটা চালিয়ে যান, আমরা পাশে থাকছি। এরপর আমি যে নিয়ে একটু আপনার কাছে জানতে চাইব যে বাঁকুড়া জেলা প্রস্তাবিত রেল লাইন মুকুটমণিপুর ছাতনা, এই প্রস্তাবিত রেল লাইনটা এখনো হলো নাই। এখন আমাদের বাঁকুড়া জেলাবাসী সবচেয়ে বড় সুযোগ পেয়েছিল, কেন না কেন্দ্রীয় সরকার বিজেপি, আমাদের বাঁকুড়ার সাংসদ যিনি ছিলেন সুভাষ সরকার, উনিও বিজেপির থেকে, তাহলে আমাদের এই রেল লাইনটা পাওয়াটা খুব সহজ হতো। কিন্তু দুর্ভাগ্যের বিষয় আমরা এই ব্যাপারে কেন্দ্রীয় সরকারের এবং সুভাষ সরকারের স্পিক টু নট এই অবস্থায় দেখে ক্ষোভে, তো আমরা কি জঙ্গলমহলবাসী জীবনে কোনোদিন ট্রেনে চাপতে পারবো না? তো আমাদের এই খাতলা সাব ডিভিশনের পক্ষ থেকে আপনি যদি এই ব্যাপারে 2-4 কথা বলেন। এটাই তো ঘটনা। আজকে আমরা যারা নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করছেন, বিগত দিনে যারা প্রতিদ্বন্দ্বিতা করেছেন, তারা এই জায়গায় আজকে খাতড়া সাব ডিভিশনে কোনো রেল লাইন নাই।
তাদের এটা অবশ্যই উপলব্ধি করা দরকার ছিল যে বিশ্বায়নের সাথে সাথে অন্তত পক্ষে রেলে চড়ুক বা না চড়ুক, চড়তে পারুক বা না পারুক, চোখেও তো দেখতে পাওয়া দরকার ছিল। কিন্তু আজকে এই খাতড়া সাব ডিভিশনের আমার অন্তত পক্ষে এই প্রান্তিক এলাকার বহু মানুষ যারা জন্মেছে কালের নিয়মে সময়ের সঙ্গে পূর্ণ সময় অতিবাহিত করে আজকে এই জায়গার থেকে তারা অনন্ত লোকে চলে গেছেন, কিন্তু রেল লাইন তাদের চোখে দেখা হয় নাই। আর রেলটা কেমন সেটা খায় না পরে না মাখে, আজও বহু এরকম মানুষ আছে এখনো পর্যন্ত তারা রেলটাই দেখে নাই। আমার পরিবারের আমার বাবা আছে, আমার মা আছে, এখনো বাঁচিয়ে আছে, অসুস্থ বটে, 78+ বয়স বটে বাবা, ও কিন্তু রেল লাইন দেখে নাই, লোকের মুখে শুনেছে। আমি তো অন্তত পক্ষে এই জায়গায় আজকে এই প্রশ্নটা অবশ্যই কৌতূহলের সঙ্গে যাকে আমরা এই জায়গা থেকে নির্বাচিত করে পাঠাইছিলাম মাননীয় সুভাষবাবুকে, ওনার অন্তত পক্ষে একবার উপলব্ধি করা দরকার ছিল। সুভাষবাবু বাঁকুড়া শহরে থাকেন, অনেক বড় মাপের হয়তো তিনি তার ব্যক্তিত্ব রয়েছে, সাধুবাদ ওনাকে, কিন্তু আমার মতন প্রান্তিক মানুষদেরও একবার ভাবা দরকার ছিল সুভাষবাবুর। আমরা প্রান্তিক এবার হইলাম নাই বা পারলাম আমরা রেলে চড়তে, কিন্তু চোখেও তো আমি দেখতে পাইতাম একবার রেলটা কেমন বটে। আজকে বিশ্বায়নের যুগ, মানুষ চাঁদে যাচ্ছে, আপনারা দাবি করছেন আপনাদের মতো লোকেরা, আপনাদের যে সরকার আছে কেন্দ্রে, সেই সরকার নাকি সারা বিশ্বের বুকে, সেই মাননীয় নরেন্দ্র মোদী ভারতবর্ষের প্রধানমন্ত্রী, তিনি সারা বিশ্বের বুকে তিনি নাকি মহান নেতৃত্ব, মহান নেতা। সেই মহান নেতৃত্ব, সেই মহান নেতার আপনি একজন সৈনিক ছিলেন, সেই সৈনিকের কেন্দ্রস্থলে আমরা রয়েছি, থাকে আজকে আমরা কি দেখছি না চোখে রেলটাও আমরা এখনো পর্যন্ত দেখতে পাইনি। ধন্যবাদ। তাইলে এখন ব্যাপার হচ্ছে যে আমাদের খাতড়াবাসীর ক্ষোভ আছে যে আমরা কেন প্রস্তাবিত রেলটা এখনো পেলাম নাই। সুভাষ সরকারের 5 বছর অতিক্রান্ত হয়ে যাওয়ার পরেও এবং কেন্দ্রে বিজেপি সরকার থাকা সত্ত্বেও এই যে সুবর্ণ সুযোগ সুভাষবাবু হারাইলেন, এর জন্য আগামী নির্বাচনে কি কোনো প্রভাব পড়বে বলে আপনি মনে করছেন? অবশ্যই। ধন্যবাদ আপনাকে, 10% এখানে প্রভাব পড়বে। ধন্যবাদ আপনাকে। তো আমি এখন সুশান্ত বাবুর কাছে পৌঁছাচ্ছি একটা বিষয় নিয়ে, যে আমি দেখেছি যে আপনার পারিবারিক আমার পরিচিতি আছে, তো আপনার বাবাও এই আন্দোলনের সাথে দীর্ঘদিন ধরে জড়িত ছিলেন বা উনি বর্তমানেও আছেন। তো আপনি এই লড়াইয়ে বর্তমানে আমাদের খাতড়া ব্লকের কর্মকর্তাও আছেন। তো আমার বিষয় হচ্ছে যে এই লড়াইটা কি বংশ পরম্পরায় চলতে থাকবে না এর সমাপ্তি ঘটাইতে চান? আপনি কিভাবে এর সমাপ্তি ঘটাবেন বলে মনে করছেন? জোহার সবাইকে। এই লড়াই আন্দোলন বলতে গেলে মূলত আসা বাবার হাত ধরে, সেই সময় সংগঠনের তরফ থেকে এইরকম একটি লোকসভায় ডাক দেওয়া হয়েছিল ভোট বয়কটের। তখন ইন্টারনেটের যুগ ছিল না, তো দেখেছিলাম তখন রাজনৈতিক দলগুলোর চক্রান্ত করার কায়দা। আমরা বিকেল 3টে পর্যন্ত মোটামুটি ভোট বয়কট টেকিয়ে রাখতে পেরেছিলাম। সেই সময় বামফ্রন্টের নেতৃত্ব থেকে প্রচার করা শুরু হলো, আরে তোরা এখানে ভোট না দিয়ে কি করবি, রানীবান দিয়ে দেখ সব কর্মীরা ভোট দিয়ে দিলে, এখানে তোরা একটা গান ভোট না দিলে কিছু হবে না। এই প্রচার, এই বিভ্রান্তিতে আমাদের কিছু মানুষ, সাধারণ মানুষদের একটা রাজনৈতিক জাতিসত্তা থেকেই থাকে আর কি, তার সেইখান থেকে কিন্তু সাধারণ মানুষকে কিন্তু আটকানো গেল না, অনেকেই কিন্তু ভোট দিলেন। তো সেই রকম বিভ্রান্ত কিন্তু এখনো চলছে। বর্তমানে যদি দেখি, মমতা ব্যানার্জি যে কোনো সময় আসেন, হ্যাঁ উনিও আমাদের জন্য অনেক কিছুই করেছেন, ভাষার স্বীকৃতি দিয়েছেন, আমরা আমাদের জন্য ডেভেলপমেন্ট বোর্ড করেছেন। যদিও ডেভেলপমেন্ট বোর্ড কী কাজে লাগে আমরা সেটা বুঝতে পারি না, আমাদের কালচারাল ডেভেলপমেন্ট বোর্ড যে আমাদের কোথায় কী কালচারাল উন্নতি হয়েছে সেটা অবশ্য ডেভেলপমেন্ট বোর্ডের যারা সদস্য রয়েছেন তারাই হয়তো সেই জবাব দিতে পারবেন। তো এইভাবে দেখছি তিনি সেখানে আসেন এবং বিভ্রান্তকর একটা বলেন যে আমার হাতে নেই, এটা কেন্দ্রের হাতে আছে। তো আমরা কখন বলেছি যে এই দাবিটা যে আমাদের এসটির দাবি সেটা আপনাকেই পূরণ করতে হবে? আমরা কখনোই বলিনি। আমরা তার কাছে দাবি রেখেছি, কেন্দ্র চাইছে যেটা কমেন্ট অ্যান্ড জাস্টিফিকেশন, সেই কমেন্ট অ্যান্ড জাস্টিফিকেশনটা আপনি পাঠিয়ে দিন। আমরা এইটুকুই চেয়েছি, আপনাকে কখনোই বলিনি যে আমাদের কর্মীকে এসটি লিস্টটা আপনাকেই দাবি করতে হবে। তো সেই রকমভাবে যদি দেখা যায় যে বর্তমানে এখন কেন্দ্রীয় ট্রাইবাল মন্ত্রী রয়েছেন
এমনি এক সময় ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী অর্জুন মুন্ডা, তিনি কিছুদিন আগে অধীর চৌধুরী যখন আমাদের হয়ে সওয়াল করেছেন, তখন কিন্তু তার বিপক্ষে বলতে গিয়ে তিনি বলেছেন যে কুর্মীদের কোনো মানে দাবি এসেছে, সেইরকম কোনো দাবি কিন্তু কেন্দ্রে পেন্ডিং নেই। অথচ উনি যখন 2004 সালে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী ছিলেন, তখন তিনি কিন্তু নিজে তার ক্যাবিনেটে পাস করে কিন্তু কেন্দ্রকে করার জন্য আপিল করেছিলেন। তো সেই রকমভাবে বিভ্রান্ত চলছে। তো আমরা তার জন্য সমস্ত রাজনৈতিক দলকে বয়কট করে চলেছি এবং তাদের আমরা আমাদের সমাজে দেয়াল লিখন করতে দিচ্ছি না, আমাদের সমাজে না সেখানে। হ্যাঁ, তবে এটা চলবে কতদিন এটাও ডিপেন্ড করছে, কারণ আমাদের সমাজের কিছু মানুষ রয়েছে রাজনৈতিক দলে, তাদের জন্যই কিন্তু এই রাজনৈতিক দলগুলো কিন্তু এখনো সাহস পেয়ে যাচ্ছে আমাদেরকে স্বাধীনতার এতদিন পরেও আমাদের এই জাতিসত্তার থেকে বঞ্চিত করে রাখার জন্য। এখন বিভিন্ন সংবাদপত্রে দেখছি বা সোশ্যাল মিডিয়াও দেখছি যে পুরুলিয়ার যিনি বিজয়ী সাংসদ এবং বর্তমানেও তিনি বিজেপির প্রার্থী, তো তার একটা ভাইরাল খবর আছে যে তিনি নাকি এই গদ্দার তকমা গোছানোর জন্য চারদিকে মানে বিভিন্ন কর্মসূচি করছেন বা বিভিন্ন করছেন। তো এই গদ্দার যে ব্যাপারটা, এই গদ্দারটা কি জন্যে ওনার সাথে সেটে গেল, যে একটা চিঠি ভাইরাল দেখছিলাম যে 3 জন সাংসদ নাকি সই করলেই প্রধানমন্ত্রীর সাথে এই আদিবাসী কর্মী সমাজ সংগঠন দেখা করতে পারত। তো এই 3 জনের মধ্যে 2 জন সাংসদ সই করেছিলেন, একজন হচ্ছে সিপি চৌধুরী, চন্দ্রপ্রকাশ চৌধুরী, একজন হচ্ছে বিদ্যুৎ বরণ মাহাতো। তো আমাদের কুর্মী অধ্যুষিত এলাকায় কুর্মী ছত্রে ভোটে দাঁড়াইছিলেন এবং বিপুল ভোটে উনি জয়লাভ করেছিলেন, সেই জ্যোতির্ময় সিং মাহাতো তিনি সই করলেন নাই। এটা মানে কিভাবে আপনি দেখছেন এটাকে? পুরো রাজনৈতিক, কারণ এই লোকগুলো তো মানে কি বলবো, নিজস্ব মেরুদণ্ড কিছু নেই। রাজনৈতিক দল যে নির্দেশিকা দেয় এরা সেই মতো কাজ করে, এদের নিজের স্বাধীন মানে বিবেক বলে আমার তো মনে হয় না যে কিছু রয়েছে বলে, বা নিজস্ব পার্সোনাল কিছু রয়েছে বলে। এরা সবসময় দলদাসেই পরিণত হয়ে বসে আছে। কারণ যদি নিজস্ব কিছু থাকতো তাহলে তিনি একমাত্র সংসদে ঢোকার সময় একবার তো জয়গ্রাম বলেছেন, আর 0 আওয়ারে উনি একবার কেবলমাত্র কুর্মীদের কথা বলেছেন, সেটাও কিন্তু প্রশ্নোত্তর পর্বে নয়। হ্যাঁ, এবং মাহুরটোর আগুয়ানে দিল্লি চলা, যে ঘটনাটার জন্য ওনাকে গদ্দার বলা আছে, সে মাহুরটোর আগুয়ানে দিল্লি চলা, সেই সময় কিন্তু আমরা রাষ্ট্রপতির কাছে ডেপুটেশন দিই এবং প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে এই ব্যাপারে কথা বলার জন্য আমরা চেষ্টা করি। সেখানে কিন্তু 3 জন এমপির সই কিন্তু জরুরি ছিল। আর হ্যাঁ, তো কুর্মী অধ্যুষিত এলাকায় যে 2 জন এমপির নাম বললেন, বিদ্যুৎ বরণ মাহাতো এবং সিপি চৌধুরী, তারা 2 জন কিন্তু সই করেছিলেন, কিন্তু এই জ্যোতির্ময় সিং মাহাতো কিন্তু সই করেননি, যার জন্য কিন্তু আমাদের যে টিম গিয়েছিল আর কি, তারা প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে তার কাছে আমাদের এই কথাটা তুলে ধরতে পারেনি, সমাজের কথাটা। তাকে গদ্দার বলা হচ্ছে। ধন্যবাদ। এরপর আমি দেখুন সঞ্জয় বাবু, আপনার কাছে কিছু প্রশ্ন আছে যে আদিবাসী কর্মী সমাজ নির্দল প্রার্থী হিসাবে এই আগামী লোকসভা নির্বাচনে লড়াই করবে। তো আগামী লোকসভা নির্বাচনে কর্মীদের প্রার্থীকে অন্য জনজাতির মানুষ বা বুদ্ধিজীবী মহল বা বেকার যুবক সমাজ কেন ভোট দিবে? রাজনৈতিক দলকে বাদ দিয়ে নির্দলকে ভোটটা কেন দিবে? এই বিষয়ে আপনি একটু খুললাম আলোচনা করেন। দেখুন, কুর্মী জনজাতি একটা লড়াই করছে, সেটা হচ্ছে আত্মপরিচিতির লড়াই। এটা তার ব্যক্তিগত লড়াই, এটা অস্বীকার করার কিছু নাই। এই লড়াইয়ে আমরা বিভিন্ন রাজনৈতিক দলের কাছে আবেদন নিবেদন করেছি। আমাদের যে বিভিন্ন সংস্থা আছে, বিডিও, ডিএম, রাজ্যপাল, রাষ্ট্রপতি, তাদের কাছেও আমরা আবেদন নিবেদন করেছি। বিভিন্ন সময় যে ভোট, গণতান্ত্রিক দেশে ভোটটাই হচ্ছে শেষ কথা। তো এই ভোটের সময়ও আমরা বিভিন্ন রাজনৈতিক দলকেও আবেদন করেছি। আপনারা দেখেছেন, আমি গতকাল একটা পোস্টও দিয়েছি যে আমরা দিলীপ ঘোষের কাছে, শ্রদ্ধেয় এমপি এবং শ্রদ্ধেয় এমপি অভিষেক ব্যানার্জির কাছে, শ্রদ্ধেয় এমপি কংগ্রেসের অধীর রঞ্জন চৌধুরীর কাছে আমরা মেমোরেন্ডাম কপি দিয়েছি। কুর্মী যে একটা চক্রান্তের শিকার,
সে কথা বলেছি, কিন্তু কোনো রাজনৈতিক দল আমাদের এই ইস্যুতে সরব হল। কখনো আপনারা যদি দেখেন এফডিআই ইস্যুতে, সিএএ ইস্যুতে, বিভিন্ন ইস্যুতে বিভিন্ন সাংসদরা ধর্ণা দেয়, বিধানসভায় এমএলএরা ধর্ণা দেয়, কিন্তু এই কুর্মীর ইস্যুতে কেউ কখনো ধর্ণা কর্মসূচি করেছে বলে আমার মনে হয় নাই। তাই আমরা এটা কোনো ব্যক্তিগত সিদ্ধান্ত বা আমাদের যারা কর্মকর্তা আছে আদিবাসী কর্মী সমাজ সংগঠনে, তারা কিন্তু নিজেরা সিদ্ধান্ত নেয়। রেল টেকা, ডহর টেকা, জিগিরজিটা, দিল্লিতে মাহুর ডোড়াগুয়ান, কলকাতাতে হলগুন্তি ওষ্টা, বিভিন্ন কর্মসূচি এবং দুবার আপনারা দেখেছেন রেল টেকা করার পরেও 3 নম্বর রেল টেকার সময় আমরা বিভিন্নভাবে পুলিশি হেনস্থার শিকার। তো আমরা সেই সময় চিন্তা ভাবনা করেছি যে আমরা সমাজের কিছু লোক এই সিদ্ধান্ত নেব। সিদ্ধান্তটা উঠে আসবে সমাজের সর্বস্তরের মানুষের কাছে। তার জন্য হুলহুলিতে আমরা একটা জনসভা ডেকেছিলাম। আপনারা দেখেছেন লক্ষ লক্ষ মানুষের উপস্থিতিতে আমরা প্রশ্ন ছুড়ে দিয়েছিলাম যে কোন পথে গেলে কুর্মীরা তার জাতিসত্তা ফিরে পাবে, আপনারা এটা মতামত দেন। সেইখানে মতামতের চরম শিখর যে আমরা সমস্ত লড়াই করেছি, সমস্ত আন্দোলন করেছি, ভারতবর্ষের প্রত্যেকটা লড়াই ইতিহাস সৃষ্টি করেছে। আজ বিভিন্ন জায়গায় সেটা পর্যালোচনা হচ্ছে। একটা ইতিহাস সৃষ্টিকারী লড়াইয়ের পরেও এই গণতান্ত্রিক ভারতবর্ষে ভোট সর্বস্ব রাজনীতিতে এর কিন্তু কোনো প্রভাব পড়ে নাই। তাই জনগণ যেটা মত দিয়েছে যে নির্দল প্রার্থী করে আমরা ভোটে লড়ব, এবং এই ভোটে আমার ভোট আমার থাক, এই সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে আমরা জঙ্গলমহলে 4টে এবং উত্তরবঙ্গে 2টো প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম। তো বালুরঘাটে প্রার্থী কোনো রাজনৈতিক কারণে সেটা আমরা করতে পারিনি। উত্তর মালদায় প্রার্থী হয়েছে। আমরা পশ্চিম মেদিনীপুরে প্রার্থী দিয়েছি। আপনারা জানেন যে প্রার্থী নাম হচ্ছে কমলেশ মাহাতো। আমাদের ঝাড়গ্রামে আদিবাসী কর্মী সমাজের প্রার্থী হচ্ছেন সূর্য সিং বেসরা। পুরুলিয়ায় আদিবাসী কর্মী সমাজের মূলখুঁটি মূলমান্তা অজিত প্রসাদ মাহাতো। বাঁকুড়াতে প্রার্থী হচ্ছেন সুরজিৎ সিং কারওয়াল। এই প্রার্থীগুলোকে আমরা কেন ভোট দিতে বলবো? কুর্মী জনজাতির মানুষকে তো আবেদন করবই, তার সাথে সাথে এই এলাকার মানুষকে আবেদন করব এই কারণে, শুধু ভোটের কারণে ভোট নয়, রাজনীতির কারণে ভোট নয়। আমরা চাইছি যে এই এলাকার মানুষের অভাব অভিযোগ এখনো পর্যন্ত যত সমস্ত রাজনৈতিক দলের যারা প্রতিনিধিত্ব করেছেন, সুভাষ সরকার থেকে শুরু করে মুনমুন সেন থেকে শুরু করে যে সমস্ত এমপি এরা প্রতিনিধিত্ব করেছেন, যারা এমএলএরা প্রতিনিধিত্ব করছেন, তারা সবাই এই এলাকা সম্পর্কে বোবা কালা। যত যা রাজনৈতিক দল আছে এই এলাকা, সমস্ত রাজনৈতিক দল এই এলাকার দাবি সম্পর্কে নীরব। যেমন আপনারা কিছুক্ষণ আগে শুনলেন সারের আকাশচুম্বী কালোবাজারি, সেটা রোধ করেছে কে? আদিবাসী কর্মী সমাজ। অবৈধভাবে বৃক্ষ ছেদন করে বনকে ধ্বংস করা হচ্ছে, তার জন্য জঙ্গল জিয়া হামদমি কে করছে? আদিবাসী কর্মী সমাজ। ধানের সরকারিভাবে ক্রয়ের ক্ষেত্রে 8 কেজি 12 কেজি ছুট নেওয়া হচ্ছিল, আন্দোলন করেছে কে? আদিবাসী কর্মী সমাজ। বালির কালোবাজারি হচ্ছে, আকাশচুম্বী দাম, যেখানে আবাস যোজনার ঘর পাওয়া মানুষরা ঘর তৈরি করতে পারছেন এই বালির দামের জন্য, সেখানে লড়াই করছে কে? আদিবাসী কর্মী সমাজ। কোথাও পাহাড় ধ্বংস করা হচ্ছে, সেখানে লড়াই করছে কে? আদিবাসী কর্মী সমাজ। যেখানে সমস্ত রাজনৈতিক দলের যেগুলা করা দরকার ছিল, এক সময় আপনারা দেখেছেন
যে রানীবাঁধের ঝিলিমিলি বনকে অভয়ারণ্য করার জন্য প্রস্তাব আসে, এই এলাকার মানুষকে সংগঠিত করেছিল আমাদের তৎকালীন জেএমএম এর কার্যকর্তা, এই এলাকার বর্তমানে যিনি আমাদের আদিবাসী কুর্মী সমাজের বাঁকুড়া জেলা সভাপতি সেই ফুলচাঁদ মাহাতো নেতৃত্বে হয়েছিল। এইটা আপনারা দেখেছেন। তো আমরা বলতে চাইছি যে আদিবাসী কুর্মী সমাজ নিজের ব্যক্তিগত চাহিদা, আত্মপরিচিতির আন্দোলন, এই লড়াইয়ের সাথে সাথে এলাকার বিভিন্ন লড়াই আছে এবং ভোটের পরেও আমরা এই যে মুকুটমণিপুর জল ছাড়া নিয়মিত কি করে জলটা ছাড়া হবে তার জন্য যে লড়াইটা, সেই লড়াইটা আমরা কিন্তু করে যাচ্ছি এবং আগামী দিনেও করি। তো আমরা এই ক্ষেত্রে সমস্ত জনগণ, বাঁকুড়া লোকসভা কেন্দ্রে সমস্ত জনগণকে এটাই আবেদন যে আপনারা এই আদিবাসী কুর্মী সমাজ সমর্থিত নির্দল প্রার্থী সুরজিৎ সিং কারমালিকে বিপুল ভোটে জয়যুক্ত করে আমাদের এই লড়াইয়ের পাশে থাকবেন। এই জন্যেই আমরা সমস্ত জনগণকে ভোট দেওয়ার আহ্বান জানাচ্ছি। এছাড়াও কিছু সমালোচনা আপনারা দেখেছেন, কিছু মাতব্বর আছে, কেউ বলছে জঙ্গল মহলে জঙ্গল যে হামদুমি হয় নাই, মানে বাঁধওয়ানে হয় নাই, রানীবাঁধ রায়পুরে হয় নাই, তাদের কোনো অভিজ্ঞতা নেই। প্রত্যেকটা কুর্মী অধ্যুষিত গ্রামে এই জঙ্গল জিয়া হামদুমি হয়েছে। প্রত্যেকটা কুর্মী অধ্যুষিত ব্লকে আমরা যে রেঞ্জার অফিস আছে, যে বিডিও অফিস আছে, যে বিএলআর অফিস আছে, সেখানে আমরা ডেপুটেশন দিয়েছি, আপনারা সেটা দেখেছেন। তাই আমার কিছু মাতব্বর নেতা দেখিলেও যে গোটা পশ্চিমবঙ্গে আদিবাসী কুর্মী সমাজ বালি মাফিয়ার বিপরীতে, আর বাঁকুড়া জেলায় তারা কি বালি মাফিয়াদের পক্ষে? এরা কি বালি মাফিয়ার সংজ্ঞাটা কি ওই সমস্ত নেতৃত্বরা তৈরি করেছে নাকি? যারা বালি ব্যবসা করে, বুঝতে হবে, যারা বালি ব্যবসা করে কোটি কোটি টাকা সরকারকে রেভিনিউ দিয়ে টেন্ডার করে ডেকেছে, তারা সরকারের রুল মেনে সরকারের নির্ধারিত মূল্যে বালি সরবরাহ করছে। তো এই সরকারি টেন্ডার পাওয়া লোকগুলো বালি মাফিয়া কিনা আমরা জানি না। আমাদের লড়াই কিন্তু বালির কালো বাজারের বিরুদ্ধে। কালো বাজারে কি, কেন আজ 15 টাকার বালি 3500 টাকা দিয়ে কিনতে হচ্ছে? তার দায় কি ওই বালি মাফিয়াদের, ওই বালি ব্যবসায়ীদের, না সরকারের? আমাদের দাবিটা হচ্ছে যে আমাদের ছাঁচার জলে বালি তৈরি হচ্ছে, নদী বয়ে যায়, সেটাই বালি তৈরি হচ্ছে। আমরা কেন কলকাতার দামে বালিটা ক্রয় করব? আমাদের এই জন্য স্থানীয় নীতি লাগু করার দরকার আছে। বালিঘাট, খেয়াঘাট, লোকাল হাট, লোকাল বাজার, এইগুলা নিয়ন্ত্রক হওয়া উচিত এলাকার পঞ্চায়েতের, এলাকার পঞ্চায়েত সমিতির, এলাকার জেলা পরিষদ। সেইগুলার দাবিতে আমাদের, যাতে আমার পঞ্চায়েত সমিতি রায়পুরের বালি, রায়পুর কেন্দ্রিক যারা গৃহ নির্মাণ করবে তারা যাতে সঠিক মূল্যে, অর্থাৎ কম দামে বালিটা পায়, তার ব্যবস্থা করতে হবে। কাকে? সরকারকে। এই কোটি কোটি টাকা টেন্ডার লয়, এই বালিটা প্রয়োজনে আমার যদি কেউ একটা আবাস যোজনার ঘর পেয়ে থাকে, সেই আবাস যোজনার ঘরটা কে দিচ্ছে? বিডিও সাহেব অনুমোদন করছে। অর্থাৎ কোন লোকটার একটা আবাস যোজনার কত গাড়ি বালি দরকার, সেই বিডিও সাহেব এস্টিমেট অনুযায়ী তাকে কত গাড়ি বালির ন্যায্য মূল্যে দেওয়ার ব্যবস্থা করতে হবে। কোনো একজন পাবলিক গৃহ নির্মাণ করছে, তার সরকারি অনুমোদন নেওয়া হচ্ছে পঞ্চায়েত থেকে, সেই পঞ্চায়েত ঠিক করে দেবে যে এইটার কত গাড়ি বালি প্রয়োজন, তাই এই এলাকার লোককে সেই ন্যায্য মূল্যে যাতে বালিটা দেওয়া যায় তার ব্যবস্থা করতে হবে সরকারকে। এইটার দাবি আমাদের এই পক্ষে বিপক্ষে। এইটা আপনারা যারা প্রশ্ন করেছেন, হয় আপনার চাটুকারিতে আছে, হয় নচেত আপনার
অন্য কোনো অভিসন্ধি আছে, নচেত আপনি এই প্রশ্ন করতে পারেন নাই, আপনি হয় জানেন নাই, নচেত আপনার এই সম্পর্কে কোনো অভিজ্ঞতা নাই, অথবা আপনার তার সাথে ব্যক্তিগত শত্রুতার কারণে আপনি তাকে বালি মাফিয়ার তকমা দিচ্ছেন। বিষয়টা একটা প্রশ্ন আর কি, এই যে স্থানীয় নীতি বা স্বায়ত্ত শাসনের কথা আদিবাসী কর্মী সমাজ বলে আসছে, তো এই স্থানীয় নীতি লাগু হলে এই এলাকার মানুষ কি কি উপকার পাবে? স্থানীয় নীতিটা 5th শিডিউল 6th শিডিউল আপনারা যদি দেখেন যে গোর্খাল্যান্ড দীর্ঘদিন ধরে দাবি হয়ে আসছিল, কিন্তু সরকার সেখানে গোর্খা টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন দিয়েছে। তো আমাদের এই এলাকায় আমরা এই স্বায়ত্ত শাসনটা পাব। এই এলাকায় এই স্বায়ত্ত শাসন পাইতে গেলে একটা ক্রাইটেরিয়া ফুলফিল করতে হবে। সেই এলাকায় আদিবাসীর একটা শতকরা হারের বিষয় আছে। তো আমরা যে জঙ্গলমহল, বাঁকুড়া জেলা, ঝাড়গ্রাম জেলা, পুরুলিয়া জেলা জঙ্গলমহল যে এলাকাটা পরিচিত, সেই এলাকায় যদি স্বায়ত্ত শাসনের দাবি করা যায়, যদি 5th শিডিউল 6th শিডিউল লাগু করা যায়, তাহলে তার ওই আদিবাসীর পার্সেন্টেজটা নির্ভর করছে। কিন্তু কুর্মীকে এই শিডিউলের বাইরে রাখার কারণে এই পার্সেন্টেজটা আসছে না। তাই আমরা চাইছি যে কুর্মীকে যদি শিডিউলে আনা যায়, তাইলে স্বায়ত্ত শাসন করা যাবে। এই স্বায়ত্ত শাসন হলে কি হবে, এই যে কলকাতার থেকে, পূর্ব মেদিনীপুর থেকে আজ শয়ে শয়ে প্রাইমারি শিক্ষক নিয়োগ হলেও এই এলাকায় তারা আসছিল কেমন, শিক্ষকগুলো পরিযায়ী পাখির মতো চলে আসছিল এবং শেষে তারা নিজেদের দেশে ফিরে গেল। আমার এই এলাকায় কোনো শিক্ষক স্কুলগুলোতে শিক্ষক শূন্য অবস্থায় ঢুকছে। এই শিক্ষক শূন্য অবস্থাটা স্বায়ত্ত শাসন হলে হইতেও নাই, কারণ এই এলাকারই ছেলে মেয়ে সেখানে চাকরি পেত। আপনারা জানেন আইএস এবং আইপিএস অফিসার বাদ দিয়ে সমস্ত যে অফিসারগুলো আছে, সেই অফিসারগুলো আজ সব কলকাতার থেকে আসছে। আপনি বিএলআর অফিস যান, আপনি বিডিও অফিস যান, আপনি থানা যান, সব অফিসার আসছে বাইরের থেকে। এই বাইরের অফিসারদের এই আসা যাওয়াটা বন্ধ হবে। এই এলাকার লোকেই বিডিও হবে, এই এলাকার লোকেই আইসি হবে, এই এলাকার লোকে বিএলআরও হবে। যারা এলাকার সংস্কৃতিটা বুঝবে, যারা এলাকার কালচারটা বুঝে এলাকার চাহিদা পূরণ করবে, নচেত কি হবে, এরা সেই ভেড়া গাছে তক্তা হবে, ধান গাছে তক্তা হবে, এইরকম ডিও আসবে। তো আমাদের এই স্বায়ত্ত শাসনটা এই জন্যেই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। তাই আপনারা এই স্বায়ত্ত শাসনের পক্ষে আসুন। এখানে কুর্মীর জাতিগত আত্মপরিচিতির লড়াইয়ের সাথে সাথে যে একটা দীর্ঘ লড়াই করে যাচ্ছি, এই লড়াইয়ের পরে ফলাফল হিসাবে যদি আপনারা পেতে চান, এলাকার মানুষ একত্রিত হয়ে আমাদের সুরজিৎ সিং কারমালিকে বিপুল ভোটে জয়যুক্ত করুন। এই আবেদন, এই নিবেদন রেখে আজকে এখানে লাইভটা শেষ করছি। ধন্যবাদ। জয়।